স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ, বিজয়ী হতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে দেশ, সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। নির্বাচনী প্রচারণায় ঢাকা সহ সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা 6 আসনে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রচারে অংশ নেন। এ সময় তিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের বিষয় তুলে ধরে বলেন, কেবলমাত্র মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যই তাদের এই সংগ্রাম। তিনি আরও বলেন, গ্যাস সংকট, যানজট, জলাবদ্ধতা, বায়ু ও শব্দ দূষণ এবং সংকীর্ণ রাস্তা বড় সমস্যা। এসব সমস্যার সমাধানে পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল ইসলামও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি কোনো দলের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের অংশ এনসিপি। সকালে প্রচারণার সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন আধিপত্য পক্ষ বিরোধী যাত্রা। তিনি দেশবাসীর প্রতি 10 দলীয় ঐক্যকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। বাংলাদেশে ইলেকশনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু আমরা বরাবরে বলে এসেছি সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করব। আমরা একটি জোট গঠন করেছি, যেই জোটের নাম হলো ঐক্যবদ্ধ বাংলাদেশ। এই জোটের মধ্যে জামায়াত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস থেকে আরো অন্যান্য দলগুলো রয়েছে। আমরা যখন একটি নতুন নির্বাচন এবং গণভোটের দিকে যাচ্ছি, আজকে থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত এই 3 নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আমরা আমাদের নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা এই ঢাকা 8কে কেন্দ্র করে শুরু করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত 16 বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশ বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন তাদের থেকে সচেতন থাকতে হবে। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় কথা বলেন তারেক রহমান। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এটি বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। এর আগে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নেন নেতাকর্মীরা। এর আগে সিলেটে স্থানীয় একটি হোটেলে সকালে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। গত 17 বছর সময় ধরে আমাকে বিদেশে বাধ্য হয়েছি থাকতে, চিকিৎসার জন্য গিয়েছিলাম, তারপরে বাধ্য হয়েছিলাম থাকতে। স্বাভাবিকভাবে যেই দেশটাতে আমি ছিলাম সেই দেশটার অনেক বিষয় আমাদের থেকে কিছুটা বেটার। সেটা শিক্ষা হতে পারে, সেটা স্বাস্থ্য হতে পারে, সেটা এনভায়রনমেন্ট হতে পারে, রাস্তায় চলা ট্রাফিক ব্যবস্থা হতে পারে, সবকিছুই কম বেশি আমাদের থেকে বেটার। তারা যে এই বেটার জায়গাটায় এসছে, এটার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক সময় তাদের লেগেছে। তাদের যে ডেমোক্রেটিক যে ব্যবস্থাটা এখন আছে, এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা অনেক দিন ধরে তারা করেছে, 1000 বছরের কাছাকাছি ধরে এই ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে করতে একটা জায়গায় তারা এসেছে, যেখানে এখন মানুষ, তাদের দেশের জনগণ যখন
তাদের সমস্যার কথা বলতে চায় তারা জানে কাকে বলতে হবে। এবার ভোটের মাঠের আয়োজন, নির্বাচন পথে পথে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হবিগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের অংশ নেওয়ার কথা রয়েছে। তার গাড়ি বহরে আছেন সহকর্মী জহিরুল মোহসান। কথা বলবো তার সঙ্গে। মোহসান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তারেক রহমান কি হবিগঞ্জে পৌঁছেছেন? আর তার সফরের বিস্তারিত সফরসূচি আমাদের জানান। আর আরও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজ থেকে কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তারই অংশ হিসাবে সিলেটে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আশাকে কেন্দ্র করে যে সমাবেশ হয়েছে, বেশ কয়েকটি জায়গায় তিনি সমাবেশ করেছেন এরই মধ্যে, এবং তার এই সমাবেশকে কেন্দ্র করে পুরো সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলে কিন্তু নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এবং আজকে দীপ্ত টিভির যে আয়োজন নির্বাচন পথে পথে, সেটির মাধ্যমে কিন্তু আমরা আসলে দর্শকদেরকে এই তথ্য জানাচ্ছিলাম। আমি এখন রয়েছি হবিগঞ্জে। এই হবিগঞ্জে কিন্তু অনেক ভোটার রয়েছেন এবং যারা আসলে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কেমন প্রার্থী চান, কেমন তারা তাদের যেই জননেতা কাকে নির্বাচন করতে চান, আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে। তারা বলছিলেন যে তারা আসলে এমন প্রার্থী এবং এমন কাউকে নির্বাচিত করতে চান যারা তাদের পক্ষে কথা বলবেন, তাদের স্বার্থ রক্ষায় কথা বলবেন। আমি একজন ভোটারের সাথে কথা বলছি। আপনাদের এই অঞ্চলে কি ধরনের সমস্যা রয়েছে এবং আপনারা আসলে কি চান যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে? তাদের কাছে আমাদের ওইটি প্রত্যাশা, তারা যেন আমাদের যে গ্রামের যে খাদ্য বাবা মানুষ আছে, প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি, এগুলার একটু কন্ট্রোল আনতা, স্বাস্থ্য খাতে এটার দিকে তারা একটু লক্ষ্য রাখতা। যারা আমরা গরিব মানুষ আছি তারা তো সাহায্য বাড়া যায়, এখন ডাক্তারের কাছে আমরা যাইতে হইলে আমরা চাই ওনার কাছে আমরাও একটা সুযোগ সুবিধা দেখেন উন্নয়ন কর্তা, একটা হসপিটাল দিতা, আর আমরা রাস্তাঘাট এই প্রত্যাশী আমরা এই সরকারের কাছে যে ওই যায় বুঝছে নিয়ে। 12 তারিখ তো আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে থেকে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। তো আপনাদের এই অঞ্চল হবিগঞ্জের এই সদরঘাট অঞ্চল যেটা, এখানে আসলে কি ধরনের সমস্যা রয়েছে এবং এখানে যারা প্রার্থী রয়েছে তাদের আশ্বাসে আপনারা কতটুকু আসলে ভোট কেন্দ্রে যাবেন বলে প্রত্যাশা করছেন? যে আমরা উপস্থিত সময়তে আসলে আলহামদুলিল্লাহ সবার কাছ থেকে ভালো আশ্বাস পাই। আর ভালো আশ্বাস পাই আজকে প্রায় এত বছর ধরে, আমার বয়স 40 বছর, এর মধ্যে আমি 18 বছর প্লাস হলে তো ভোটের একটা আমার দায়বদ্ধতা হয়। তো আমি তো প্রায় একবারই ভোট দিয়েছি, বাকি 17 বছর তো আমরা দেওয়ার সুযোগ পাই নাই। তো সবাই যখন আমাদের আশ্বাস দেয় আমরা এখানে যদি পাস করি বা উন্নয়নের অবশ্যই একটা অবকাঠামো দেখে দেয় আমাদেরকে, কিন্তু তৎক্ষণিক বাস্তবতায় তার সাথে তফাৎ, বহুত তফাৎ। আমাদের এই হাওর অঞ্চল, বিশেষ করে আমাদের কৃষক ভাই, আমাদের এলাকার যারা আছে এরা খেটে খায় বা নিজেও কৃষিকাজ করি। তো তখন আমাদের কৃষিকাজ করতে গিয়ে এক বিঘা জমি তৈরি করতে বা যা খরচ হয়, ধরুন আমাদের 1 বিঘা জমিতে আমরা 15 মণ ধান পাই। 15 মণ ধানের ক্ষেত্রে আমরা এইটার তলে ব্যয় করি আমার দিতে হয় 5 থেকে 7 হাজার টাকা। 5 থেকে 7 হাজার টাকা যে আমাদের ব্যয় হয়, এই সময় যদি আমাদের দুঃখ সুখ আমাদের প্রতিনিধিরা বুঝে না, তাহলে তখন যখন আমাদের কাছে এরা আসে এই অনুভূতিটা নিয়ে, তখন সেই দুঃখটা আমরা কার কাছে বলবো? তখন আমরা কার কাছে বিশ্বাস হয়ে আমরা আমাদের আমানতটা দিব? আর আমানত এমন এক জিনিস, এই দায়বদ্ধতা, আপনি যে আমানতটা দিলেন বা আপনাদের কথা দিলেন, আমানতের একটা মর্যাদা আছে। সেই মর্যাদা যেমন আমি ভোট দেওয়ার পরে যদি আমার এই আমানতটা সঠিকভাবে কাজে লাগায়, তাহলে দুনিয়া ও আখেরাতেও এটার হিসাবটা উনি ভালো হবে। আর যদি দুনিয়া ও আখেরাতে এটার আমানতটা ভালো লাগে না, তা আখেরাতের চিন্তা করলে উনি একবারে শুধুই একবারে নিষ্পাপ হতে পারবে না। আপনাদের এখানে যারা প্রার্থী রয়েছেন তারা কি যে আপনাদের সমস্যার কথাগুলো শুনেছেন এবং তারা আসলে কি আশ্বাস দিয়েছেন? বিশেষ করে আমাদের তো মাঠে ছিলেন, বর্তমানে আমরা যাকে পেয়েছি, আমরা দাঁড়িপাল্লার প্রার্থী ছিলেন ভাই শাহজাহান এলে ভাই। তো এটা আল্লাহরই হুকুম, যাই হোক এটা 10 দলীয় জোর থেকে আমরা ওনাকে এখন পাই নাই। আমাদের প্রার্থী মুফতি মাওলানা সিরাজুল ইসলাম রিক্সা প্রতীক নিয়ে। তো আমরা ওনার সাথে আমার ফেস টু ফেস বা আমাদের বহুত কর্মীর আমার মনে হয় না ওনার সাথে এখনো যোগ সাক্ষাৎ হয়েছে কিনা। তাহলে আমরাও ওনার কাছে এটাই চাইবো, ইসলামিক হিসেবে বা দেশের শাসক নায়ন তো যেরকম চলে,
মানে আমাদের প্রতিটি শ্রেণীর মধ্যে যে ইসলামের একটা আকীদা আছে, সেই আকীদা দিয়ে যাতে আমরা চলতাম পারি। আর আমি আরেকজন ভোটারের কাছে যাব যে আপনাদের যে অঞ্চলে উনি বলছিলেন যে হাওর অঞ্চলে এখানে কৃষিকাজে অনেক ধরনের সমস্যা রয়েছে, এগুলো আপনারা সমাধান চান। আপনি আসলে কোন সমস্যাটার কথা বলবেন এবং কোন সমস্যার সমাধান চান আপনি যারা নির্বাচিত হয়ে আসেন? আমাদের একই সমস্যাটা হইলো রাস্তাঘাট নাই, ফুবেরাও যাইতে একটা ব্রিজ লাগে, কিন্তু আমরা নৌকা দিয়ে যাতায়াত করা লাগে, অনেক দূরে হাওর, অনেক বড় হাওর, সারা বাংলাদেশের একদিনের খাদ্য হয় বড় হাওরে। সেই হাওরটাও নোংরা কইরা তো রাখছে একটা ব্রিজের কারণে। বহুজনে তো কইছে যে দিমু 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 কইরা তো দিন গেল, আর বিগত 15 বছরের ভিতরে তার নামও নাই। এখন আমরা আশা করছি যে আমরা যোগ্যতা দেখে ভোট দিতাম, তখন আমরা উপকার পাইতাম অর্থ এলাকার বা দেশের, আমরা তারারেও চাই। আপনাকে ধন্যবাদ। আসলে আনারুল, আমরা শুনছিলাম এখানকার ভোটারদের কথা, তারা বলছিলেন যে এই অঞ্চলের অনেক বড় হাওর রয়েছে এবং এই হাওরের সাথে যাদের জীবিকা জড়িত তারা কিন্তু অনেক দিন কষ্টে দিন পার করছেন এবং তাদের কিছু ব্রিজের দরকার, সেতু দরকার, সেই সেতুগুলো কিন্তু এখনও তৈরি হয়নি এবং রাস্তাঘাটেরও উন্নয়ন তারা আসলে চায় এখানকার যারা নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হবেন। আনোয়ার। জি মোহসান, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান। এবারে চলে যাব জামালপুরে। জামালপুর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। কথা বলবো তার সঙ্গে। তানভীর, নির্বাচনী যে প্রচারণার সবশেষ কি তথ্য আছে আপনার জামালপুর থেকে, যদি আমাদেরকে জানান। যা দেখলেন, আমরা হবিগঞ্জ থেকে যুক্ত ছিলাম, তিনি যথার্থ বলেছেন। এবং জামালপুরও ঠিক ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন দলের সমর্থক এবং প্রার্থীরা তারা আনুষ্ঠানিকভাবে সকাল থেকে আসলে বিভিন্ন পাড়ায় মহল্লায় ওয়ার্ড ভিত্তিক তারা প্রচারণা শুরু করেছে। তারা কেউ 1 নং ওয়ার্ড থেকে শুরু করেছে, কেউ আসলে একটি দর্শনীয় স্থান থেকে শুরু করেছে। তো আমরা দেখেছি সকালে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন ওয়ারেস আলী মামুন, তিনি ধানের প্রতিনিধিত্বে ভোট যুদ্ধে যুক্ত হয়েছেন এবং তিনি আসলে খুব সকালেই তার কর্মী এবং সমর্থকদের দিয়ে তারা ভোট প্রার্থনা করছেন বিভিন্ন দাঁড়িয়ে। আজকে আপনি জানেন যে ইতিমধ্যে জামালপুরে 5টি আসনে, সংসদীয় আসনে মোট 31 জন ভোট প্রার্থী তারা ভোট যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং বিভিন্ন দলের সমর্থক এবং যারা স্বতন্ত্র রয়েছেন। ইতিমধ্যে জামালপুরে 21,12,000 প্রায় ভোটার রয়েছেন এবং এই ভোটের তারা বলছেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা উৎসবমুখর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারা আসলে এই নির্বাচনটি অনুষ্ঠিত করবে। এবং আমরা যেটি জেনেছি রিটার্নিং কর্মকর্তার কাছে, তিনি বলেছেন যে টহল পুলিশ এবং টহল পুলিশের সাথে একটি যৌথ বাহিনী সবসময় তারা নিরাপত্তা প্রদানের জন্য বিভিন্ন জায়গায়, পাড়ায় মহল্লায়, বিভিন্ন কেন্দ্রে তারা তাদের উপস্থিতি সরগরম থাকবে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে একটি কঠোর হাতে ব্যবস্থা নেবে বলে তারা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছেন। এছাড়া আসলে আমরা যেটি বিভিন্ন সমর্থকের সাথে কথা বলেছি, যারা ভোট যুদ্ধে নির্বাচনে যারা কাজ করছেন এবং সমর্থক রয়েছেন, তারা বলছেন যে একটি শান্তি শৃঙ্খলা এবং উৎসবমুখর পরিবেশ তৈরি করতে তারা আসলে সর্বোচ্চ কাজ করছেন এবং বিভিন্ন পাড়ায় মহলায় ভোটারদের উৎসাহিত করার জন্য তারা বিভিন্ন লিফলেট, ব্যানার, ফেস্টুন তারা টানিয়েছেন এবং পাড়ায় মহল্লায় তারা আসলে আমরা দেখেছি উঠোন বৈঠক তারা শুরু করেছেন। সারাদিন ব্যাপী এসে তারা বলছেন যে আজকে সকাল থেকে তারা আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু করেছে, এই যাত্রা আসলে ঠিক নির্বাচনের যেদিন সংগঠিত হবে এবং যার নির্বাচনের আগদিন পর্যন্ত তারা এই শুরু করবেন। আমরা সবকিছু মিলে দেখতে পাচ্ছি জামালপুরে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই আগামী ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা আশা করছি যে একটি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে তারা ভোট গ্রহণ করবেন। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর আহমেদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, প্রথম দিনে আসলে নির্বাচনের প্রচারণার প্রথম দিনে কেমন দেখছেন পরিস্থিতি, আমাদের যদি জানান বিস্তারিত। আনোয়ার, আজকে সকাল থেকে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন দলের প্রার্থীরা তারা উৎসবমুখরভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক দাঁড়িপাল্লায়, যিনি প্রার্থী, তার গণসংযোগে তারা কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তার একটি
সমাবেশ করেছেন, সমাবেশের পরে তারা আজকের যে গণসংযোগ সেটি একটি গণমিছিল সহকারে শুরু করেছেন এবং এখানে নেতৃত্ব দিচ্ছেন যিনি দাঁড়িপাল্লার প্রার্থী ডাক্তার A.K.M. ফজলুল হক। তিনি কিছুক্ষণ আগে একটি সমাবেশে বক্তব্য রেখেছেন। আমরা তার সাথে কথা বলতে বলতে যাবো। আপনি ভোটারদের প্রতি আপনার প্রত্যাশা কি? ভোটারদের কাছে প্রত্যাশা হচ্ছে ওনারা 12 তারিখ সকালে গিয়ে ইনশাল্লাহ সবাই দাঁড়িপাল্লা মার্কায় আমাকে একটা ভোট দিবে এবং একটা গণভোটে হ্যাঁ ভোট দিবে ইনশাল্লাহ। তাহলে আমরা চট্টগ্রামকে একটা সমৃদ্ধশালী উন্নত চট্টগ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন, জলাবদ্ধতা মুক্ত একটা সুন্দর মহানগরী সৃষ্টি করতে পারবো ইনশাল্লাহ। নতুন বার্তা কি দিবেন ভোটারদের প্রতি? নতুন বার্তা কি আপনার? ভোটারদের জন্য নতুন বার্তা হচ্ছে আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি তাহলে মানুষের মৌলিক মানবাধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব কিছুর দায়িত্ব সরকার নেবে। একটা উন্নত শিক্ষা নীতি দেবে, একটা যুগোপযোগী স্বাস্থ্য নীতি দেবে, মানুষের জন্য স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড দেবে, মানুষের সামাজিক নিরাপত্তা বিধান করবে ইনশাল্লাহ। শুনছিলেন আনোয়ার, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম 9-এর দাঁড়িপাল্লার যে প্রার্থী তার সাথে। তিনি বলছিলেন নতুন নতুন অনেক প্রত্যাশা তিনি ভোটারদের জন্য দিয়েছেন এবং আমরা সকাল থেকে দেখেছি আসলে শুধু জামায়াতের না, বিএনপির এবং এনসিপি যে প্রার্থী রয়েছেন তারাও কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে চট্টগ্রাম 9-এর যে বিএনপির প্রার্থী ছিলেন ধানের শীষে, তিনি ঠিক এই সড়ক দিয়ে তার গণসংযোগ চালিয়েছেন এবং এক প্রান্তে বিএনপির প্রার্থী, এক প্রান্তে জামায়াতের প্রার্থী, তারা এভাবে সুন্দর সৌহার্দ্যপূর্ণভাবে এখন পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সকাল থেকে বিএনপির অন্যান্য প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। তো চট্টগ্রামে আসলে উৎসবমুখর পরিবেশে প্রচারণা শুরু হয়েছে এবং প্রচারণার সময়সীমা যেহেতু সন্ধ্যার আগ পর্যন্ত শেষ করতে হবে, তারা কিছুক্ষণের মধ্যে প্রচারণা শেষ করবেন এমনটাই আমাদেরকে জানিয়েছেন। আনোয়ার, এ ছিল আমার কাছে আজকে চট্টগ্রামের প্রচারণা সর্বশেষ তথ্য। জি রুনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুনা আনসারি। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নিয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 5 আসনের বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল। বুধবার সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ CCRSBD আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। সেমিনারে বক্তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে নানা দিক তুলে ধরেন। এছাড়া বিষয়টির সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে আনার দাবি জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিভিন্ন জটিলতা রয়েছে বলে জানান বক্তারা। উখিয়া টেকনাফের লোকজন আজকে এই রোহিঙ্গাদের কাছে জিম্মি হয়ে গেছে, তারা মাইনরিটি হয়ে গেছে ওখানে। আমরা প্রতিনিয়ত দেখছি এদেরকে ধরে পাহাড়ে নিয়ে যাচ্ছে, চাঁদা আদায় করতেছে, এই করতেছে, এই করতেছে। ওখানকার লোকজন আসলে এখন অসম্ভব একটা সামাজিক এবং আমাদের এমন যে সিকিউরিটি মানে শুধু সামরিক সমস্যা নয়, আমাদের অসামরিক জাতিগত যে সমস্যাগুলো আছে, রাষ্ট্রগত যে সমস্যাগুলো আছে, অর্থনৈতিক, সাংস্কৃতিক, নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে, এই ব্যাপারে আমরা কি দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো সব একত্রে বসার মতো মানসিকতা দেখিয়েছে? কারণ আমাদের যেই বর্ডারটা আছে উইথ মায়ানমার ইন টার্মস অফ রোহিঙ্গা ইনফ্লাক্স যেখান দিয়ে হয়, ইট ইজ নট সিকিউরড এট অল। এখানে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখেছি। গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হলো। বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন করে আদেশ দেয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। আগামী 17 ফেব্রুয়ারি মামলাটির সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এ মামলার 7 আসামির সবাই পলাতক। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। খেলার খবর। নিরাপত্তা ঝুঁকি নিয়ে আসন্ন T20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। ভেন্যু পরিবর্তন হলে বিশ্বকাপে অংশ নেবে টাইগাররা। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ICC বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি উল্লেখ করে তিনি বলেছেন তারা সুবিচার করবে বলে আশা করেন। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর কথা জানিয়েছেন তিনি। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
সারা দেশে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ, বিজয়ী হতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। দিল্লি বা পিন্ডি নয়, সবার আগে দেশ, সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।